প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। স্বাগত। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক, মিছিল থেকে জাফার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন, নুরুল হকের মাথায় আঘাত, নাকের হাড় ভেঙে গেছে, মবের সুনামি ও নির্বাচনী রোডম্যাপে উৎকণ্ঠার কালো ছায়া। দৈনিক যুগান্তর, সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ, ডাকসুর সাবেক ভিপি নূরের উপর নৃশংস হামলা, জ্ঞান ফিরলেও সংখ্যামুক্ত নন, মেডিকেল বোর্ড গঠন, ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। দৈনিক সমকাল, ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার 60% শিক্ষার্থী, নূর পর্যবেক্ষণে রাজনীতিতে উত্তাপ, জাপা কার্যালয়ে আগুন। কালের কণ্ঠের শিরোনাম, রাজনীতিতে উত্তাপ, শঙ্কা, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি, তারেক রহমান বলেছেন। ইত্তেফাক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, কেন্দ্রীয় সহ 7 জেলায় জাপা কার্যালয়ে হামলা, আগুন। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে ভোটে অনড় সরকার, রণক্ষেত্র কাকরাইল, উত্তপ্ত রাজনীতি। মানব জমিনের শিরোনাম, নূরের মাথায় আঘাত, ভেঙে গেছে নাকের হাড়, জাপা কার্যালয়ে হামলা, ফের সংঘর্ষ, জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি, হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি। খবরের কাগজ, গুমোট পরিস্থিতি, কোন পথে দেশ, পরিস্থিতি নিয়ে আজ প্রধান উপদেষ্টার বৈঠক, জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন। আমার দেশ, নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ, সংখ্যামুক্ত নন নূর, 6 সদস্যের মেডিকেল বোর্ড। কালবেলা শিরোনাম, রাজনীতিতে হঠাৎ উত্তাপ, নানা প্রশ্ন। দিনকাল, সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি, তারেক রহমান। ইনকিলাবের শিরোনাম, সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে বিএনপি, ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই, প্রেস সচিব বলেছেন। কোনো শক্তি নেই, প্রেস সচিব বলেছেন, কিন্তু রাজনীতি এবং দেশের পরিস্থিতি কি বলে? রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক, নূরের অবস্থা কি সেটা তো শিরোনামে আপনি শুনলেনই। সব কিছু মিলিয়ে কি মনে হয়, কি যাচ্ছে কোন দিকে দেশ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। নূরের মাথায় রক্তক্ষরণ এবং নাকের হাড় ভেঙে গেছে। এই রক্তক্ষরণটা আসলে জাতির হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। আমি নূরের রাজনীতি করি না, তবে আমার দৃষ্টিতে গত প্রায় 1-1.5 দশক বাংলাদেশের রাজনীতিতে যে তরুণরা একেবারে নানা চড়াই উতরাই পেরিয়ে ক্রমশই জাতীয় নেতা হয়ে উঠছেন, তার মধ্যে একজন এবং তার এই পুরো পথটা প্রতি পরতে পরতে নানা ধরনের প্রতিবন্ধকতা, হামলা, একেবারে বিরূপ পরিস্থিতি উপেক্ষা করে তিনি এই জায়গাটায় এসেছেন। তার উপরে যে হামলা, এটি অগ্রহণযোগ্য, নিন্দনীয়, শাস্তিযোগ্য অপরাধ। আমরা এর তদন্ত চাই, বিচার চাই, তার দ্রুত সুস্থতা কামনা করি। আচ্ছা, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, আমি একটু আপনার আলোচনা যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করতে চাই। নূর একটি রাজনৈতিক দলের প্রধান এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এমন কিছু আর লুকানোর নাই। তাকে যেভাবে পিটানো হলো, যে কায়দায় পিটানো হলো, একজন রাজনৈতিক দলের নেতাকে সবাই চেনেন, তাকে সবাই চেনেন, কিন্তু এইটার সাহসটা কিভাবে এলো? আর ধন্যবাদ। এই জায়গাটায় আমি পরের বার আসছি। দ্বিতীয়ত হচ্ছে যে দাবিটা উঠেছে জাতীয় পার্টিকে নিয়ে, আমি নূরের এই হামলার নিন্দা করছি, তার সুস্থতা কামনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তিনি আরও অনেক উপরে যান এটি প্রত্যাশা করছি। তবে উদ্দেশ্য নিয়ে আমি প্রশ্ন করছি। আচ্ছা, আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান, এই দাবিটা আপনি ধরে নিচ্ছেন যে গণতান্ত্রিক পরিবেশে এই দাবিটা তোলার অধিকার আপনার আছে, কিন্তু এই নিষিদ্ধ করতে চান, দাবিটা করছেন আপনি কার কাছে? সরকারের কাছে। তাহলে সরকারের কাছে যদি দাবিটা করেন, তাহলে আপনার মিছিলটা নিয়ে, সেটি মশাল মিছিল হোক,
সেটি সশস্ত্র মিছিল হোক, সেটি লাঠি মিছিল হোক, এই মিছিলটা যেতে হবে সরকারের অফিসের দিকে। রাজনৈতিক দলের যাকে আপনি নিষিদ্ধ করতে চান তার দলের অফিসের দিকে যাওয়া মানেই হলো কোনো না কোনোভাবে আপনি সংঘাতের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন। 1 বছর আগে যারা শত্রু ছিল আমাদের, তাদেরকে আপনি পরাজিত করেছেন, বিতাড়িত করেছেন এবং তাদের বিরাট সংখ্যক দেশ ছেড়ে চলে গেছে। নানা জায়গায় তারা মার খাচ্ছে। গতকালকেও সম্ভবত 3টি জায়গায় তাদের 3 জন কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই দলটার পরে আবার নতুন করে 1 বছরের মাথায় এসে 6 মাস পরে নির্বাচনের প্রস্তুতির কথা যেখানে সরকার বলছে, তখন গণ অভ্যুত্থানের পক্ষে যারা চ্যাম্পিয়ন ভূমিকায় ছিলেন তাদের কর্মসূচি, তাদের বক্তব্য প্রত্যেকটি জায়গা এমনভাবে হওয়া উচিত যেটা আপনার ওই যে কাঙ্ক্ষিত জায়গায় একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়া, গণতান্ত্রিক উত্তরণের পথে যাতে প্রতিবন্ধকতা তৈরি না করে। আমাদের এই গণ অভ্যুত্থানের পরে 3টা বেসিক কাজ ছিল। একটা হচ্ছে সংস্কার, একটা বিচার, একটা নির্বাচন। আপনি কোন পত্রিকায় যেন দেখলেন যে জুলাই যে সনদ অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে। গতকালকে যে আদালতে বিচারটা হচ্ছে তার প্রধান আইনজীবী তিনি যেটি বলেছেন এটি খুবই শঙ্কার। তিনি বলেছেন যে নানা পরিস্থিতি বিবেচনা করে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে বিচারটা শেষ করতে হচ্ছে। অর্থাৎ এর ভেতর থেকেও বিচারের ফাঁক ফোকর তৈরি হচ্ছে, আপনি রাখছেন এবং দ্রুত সময়ে বিচার করতে হচ্ছে। তার মানে তো ওইখানে একটা প্রশ্ন থাকে, কেন দ্রুত সময়ে? কেন দ্রুত সময়ে? তার মানে হচ্ছে যে আপনার কোনো একটা বিশেষ কোনো এর দিকে আপনি যেতে চান কিনা, চাপ আছে কিনা। অর্থাৎ 3টি কাজের কোনোটাই আপনি স্মুথলি করতে পারছেন না। সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কিনা তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে চায় কিনা। একটা দেশের সরকার এক জায়গায় এক ধরনের আইনের প্রয়োগ, আর এক জায়গায় আর এক ধরনের আইনের প্রয়োগ এটি করতে পারে না। নূরের উপরে যে হামলাটা হয়েছে তার সাথে অপরাধীদেরকে বিচার করতে হবে সরকারকে। একই সাথে কোনো একজন খুনি, প্রমাণিত খুনি, আপনি খেয়াল করবেন যে পৃথিবীর কোথাও একজন খুনিকে ধরার পরেও তাকে বিচারের মুখোমুখি করতে হয়, আইনের মুখোমুখি করতে হয়। কিন্তু আপনার ঢাকা শহরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক একটা ঘরোয়া পরিবেশে একটা সেমিনার করতে গেল, সেখানে একদল মানুষ গিয়ে তাদেরকে রক্তাক্ত করছে, আপনি তাদের কেউকে ধরছেন না, বরং আক্রান্ত যিনি তাকে আপনি জেলে পাঠাচ্ছেন। সন্ত্রাস দমন আইনে তাকে জেলে পাঠাচ্ছেন। এবং তারা কারা? আপনি আবার তার গায়ে ট্যাগ লাগিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের দোষর। অথচ এই লতিফ সিদ্দিকী, গতকালকে আমার কাছে একটা ভিডিও এসেছে, এই লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। তিনি তো জেল খেটেছেন একাধিকবার আওয়ামী লীগের সাথে লড়াই করে। তিনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। আমার কাছে সেই ছবিও আছে, সোশ্যাল মিডিয়া আপনি পাবেন। থানার সামনে লেপ গায়ে দিয়ে প্রতিবাদে শুয়ে আছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি রাস্তায় নেমেছেন। কামাল হোসেন আওয়ামী লীগ ছেড়েছেন অনেক আগে। 18 নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জোটে তিনি নেতৃত্ব দিয়েছেন। তো তাকে আপনি পেটাচ্ছেন। অথচ এই সরকারের আমি একাধিক মন্ত্রীর কথা বলতে পারি আপনি যারা আওয়ামী লীগ পরিবার থেকে। যেমন হাফিজুর রহমান কার্জন, সে কি করলো? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায়। তো এই যে ঘটনাগুলো, মানে এক একটা ঘটনার প্রেক্ষিতে সরকারের এক এক ধরনের যে ট্রিটমেন্ট, এর ভেতর থেকে সরকারটা সবার হওয়ার কথা ছিল। কিন্তু সরকার ক্রমশই যে আচরণগুলো করছে, হ্যাঁ, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধ, বিএনপির রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, আছে, কিন্তু সেই বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই সরকার কেন কাঁধে তুলে নিচ্ছে? এই কাজগুলো তাদের উপরে ছেড়ে দেন। এই জাতীয় পার্টি, এই আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিরুদ্ধে 15 বছর শেখ হাসিনার শাসনে সহযোগিতার অভিযোগ আছে। আমি তো মনে করি তার বিরুদ্ধে আরো বড় অভিযোগ আছে। 9 বছর সে জবরদখল করে ক্ষমতা দখল করে রেখেছিল। এই মানুষ হত্যার অভিযোগ তার বিরুদ্ধে আছে। নূর হোসেন থেকে শুরু করে জয়নাল, জাফর, দীপালি শাহ, কাঞ্চন, অসংখ্য মানুষকে হত্যার অভিযোগ আছে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে। নির্বাচনকে কলুষিত করা, হুন্ডাগুন্ডার নির্বাচন, এটি তিনি করেছিলেন। তারপরে সেই জাতীয় পার্টির সাথে সংসদে কেয়ারটেকার সরকারের আন্দোলনে জামাত এবং আওয়ামী লীগ মিলে তার রাজনৈতিক বৈধতা দেয়নি। তো এখন আপনার মনে হচ্ছে যে তাকে নিষিদ্ধ করতে, তার মানে আপনার কাজের সময় কাজে লাগলে, তাহলে আমি ওই কারণে এই উদাহরণটা আপনাকে দিই। আপনি
কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরকার তার যে স্পেসিফিক যে কাজগুলো, তার যে নির্ধারিত যে কাজগুলো, তার কাছে প্রত্যাশা মানুষের, সেই জায়গাগুলো সরকার না থেকে সে অন্যান্য পারপাসগুলো সার্ভ করছে। একটা তদন্ত কমিটি করেছে, নূরের উপরে হামলার জন্য তদন্ত কমিটি করেছে। আমি দেখি পরিষ্কার ধোঁকাবাজি করতে হয় বলে করেন, করতে হয় বলে করেছে। কেন ধোঁকাবাজিটা বললাম? এর আগে আপনাকে আমি 9টা 10টা তদন্ত কমিটির উদাহরণ দিতে পারবো। তদন্ত কমিটি হয়েছে, তাদেরকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসের 28 তারিখে ডিসি নিয়োগ নিয়ে দুর্নীতির তদন্ত কমিটি হয়েছিল। গত বছরের 28 সেপ্টেম্বর, এখন পর্যন্ত তার তদন্ত রিপোর্ট। আচ্ছা শরীফ, আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে গেলেন, তদন্ত কমিটি হয়েছিল 15 দিন সময় দিয়ে, এখন পর্যন্ত রিপোর্ট বের হয়নি। না, আপনি যেহেতু বললেন এই প্রসঙ্গ করে বলি, হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি। কিন্তু আমরা ছবিতে যে দেখলাম যারা হামলা চালালো, আসলে কি তাদের বিরুদ্ধে কিছু হবে? এখন সরকার যদি চায় হবে, সরকার আপনাকে নিয়ে ইচ্ছা করলে ধরে আটকে রাখতে পারে। এবং সরকার তো একটা ভয় দেখানোর যে সংস্কৃতি, আমরা হাসিনাকে বিদায়ের ভেতর থেকে আমরা ভেবেছিলাম এই সংস্কৃতির বিদায় হচ্ছে, কিন্তু সেই বিদায় তো হয়নি। এখন একটা সভায়, একটা সেমিনারে, এটি শুধুমাত্র আপনি 71 নাম ব্যবহার করে সমাবেশ করছেন, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে তা না। এটি একজন মানুষের সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার। আপনি একদিকে কালো আইন দূর করার জন্য, একদিকে গুমের পরিবেশ, ভীতির পরিবেশ দূর করার জন্য সংস্কার কমিশন করছেন, আর আমি ঘরের মধ্যে একটা সভা করলে আপনি আমাকে কোমরে রশি বেঁধে ধরে নিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি রাজনৈতিক দলের বৈঠক পর্যায়ক্রমে, প্রথমে বিএনপি, তারপরে জামায়াত, তারপরে এনসিপি। তো এর মধ্যেই বিভিন্ন টক শোতে দেখলাম অন্যান্য রাজনৈতিক দল একটু উষ্মা প্রকাশ করেছে যে আচ্ছা আমরা কেন নেই, বা তারাই বা কেন, বা এই প্রশ্ন নাকি পরবর্তীতে আরো হবে। প্রথম জায়গাটা হচ্ছে যে আমি সবসময় বলি, কার্যক্রমের উদাহরণ দিয়ে বলি, সরকার নিরপেক্ষ না। আচ্ছা, গণঅভ্যুত্থানের পক্ষে নিরপেক্ষ মানে কি? সে ফ্যাসিস্টদের পক্ষে, পলাতকদের পক্ষে কোনো দুর্বলতা প্রকাশ করবে, আমি এটি চাই না। কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি, ব্যালটে এক ব্যক্তির একটি দল, মাত্র একজন মানুষ, ব্যালটে তার প্রতীক যদি থাকে সেটিকেও আপনি কাউন্ট করবেন একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলে। আপনি কোন দল ছোট, কোন দল বড়, এটি বিবেচনা করা সরকারের দায়িত্ব না। সরকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি কথা বলে, সবাইকে ডেকে কথা বলা উচিত। নুরুল হক নূরের থেকে ছোট দলকে এখানে ডেকেছে, আক্রান্ত হয়েছেন নুরুল হক, এবং ওই দলেরই তো লোক আসার কথা উচিত ছিল, ঠিক আছে, নাকি? তাদেরকে ডাকা উচিত ছিল। সরকার এই জায়গাটায় পাবলিকের কাছে দেখিয়ে দিচ্ছে এই দলটা ছোট, এই দলটা বড়। এটি হচ্ছে সরকারের নিরপেক্ষতা নষ্ট হওয়া, প্লাস কোনো বিশেষ বিশেষ দলের প্রতি তাদের যে অনুরাগ রয়েছে সেটি প্রকাশ করা। এটা একটা রাজনৈতিক সরকার হলে তার কতগুলো দৃষ্টিভঙ্গি থাকে, অরাজনৈতিক সরকার হলে এই কাজটি করতে পারে না, কিন্তু অনবরতভাবে সরকার এই কাজটি করে যাচ্ছে। আমি জানি না আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো কিভাবে তিনি এগুলোকে অনুমোদন করেন। তার কাছ থেকেই তো প্রশ্নটা ওঠা উচিত যে তুমি 2-3টা দলকে কেন ডাকবা, তুমি সবাইকে কেন ডাকছো না? এরা সবাই তো এমন হতে পারে না, এমন হতে পারে যে আগামী কাল বা পরে আরো। এখন হচ্ছে কি, আপনি এক ভদ্রলোককে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত ডাকলেন, ঠিক আছে, আর আরেকজনকে মেয়ের বিয়েতে দাওয়াত করলেন না। আপনি হচ্ছে কখনো মিলাদের সময় বললো যে আসো একটু তুমি ফিরনি খেয়ে যাও, তাহলে দুইজনকে আপনি তার স্ট্যাটাস, বৈষম্য, তার সম্মান প্রদর্শনটা, দুই ধরনের সম্মান দেখাচ্ছেন। এটি কিন্তু একেবারে শেষের দিকে আরো অনেক আলোচনা ছিল, কিন্তু শেষ আলোচনাটা করতে চাই। দৈনিক সমকালে একটি শিরোনাম হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার 60% শিক্ষার্থী। যেখানে ছাত্র শিক্ষক সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, সেখানে এই রিপোর্টটি কতটা গুরুত্বপূর্ণ ভাবতে হবে। যেমন বলা হচ্ছে যে এইখানে সহপাঠীরা বৈষম্য করে 58%, শিক্ষকরা ফলাফলে 60%, শিক্ষকদের দুর্ব্যবহার 55%, বিশ্ববিদ্যালয় প্রশাসন 32% এবং কর্মচারীরা 15% বৈষম্যের শিকার ছাত্রছাত্রীদের সাথে। তাহলে যে শিক্ষক প্রসঙ্গ উঠলো, এটা কি মনে হয়? এটা হচ্ছে যে আমাদের যে বিহেভিয়ারটা, এডুকেশন তো একটা ইনক্লুসিভ ব্যাপার।
এবং এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। ডাকসুতে যতগুলো বক্তব্য আসছে, প্রার্থীরা বক্তব্য দিচ্ছেন, রাইট, প্রতিশ্রুতি দিচ্ছেন, তার একটা প্রতিশ্রুতি কি জানেন? যে তারা এমন একটা রেজিস্টার বিল্ডিংয়ে এমন একটা সিস্টেম চালু করবে যেখানে যাওয়ার পরে তারা বলবেন না যে লাঞ্চের পরে আসেন। বাহ বাহ। অর্থাৎ এটিও কিন্তু একটা বিহেভিয়ার। উনি একজন চাকরি করেন সেখানে, কিন্তু তিনি তার যে মূল যে কাজ, স্টুডেন্টদেরকে যে সহযোগিতা করা, সেই কাজটি করছেন না। এই জায়গাটায়ও আপনি সেই জিনিসটাই দেখবেন যে শিক্ষক, তার সঙ্গে শিক্ষার্থীদের যে সংযোগটা থাকা দরকার, যে ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষক আচরণটা করবে সেই আচরণটা করছেন না। শিক্ষার্থীদের সাথে তিনি বৈষম্য করছেন। এটি তো আপনি কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার ভেতর থেকে পারবেন না। আবার আপনার প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো যেমন থাকতে হবে, তাকে গড়ে তোলার জন্য আপনার ট্রেনিংয়ের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকেও আপনার আরও একটু মানবিক করতে হবে, এটি নিয়ে আপনার গবেষণা করতে হবে। সর্বশেষ হচ্ছে এইগুলো কাজগুলোর জন্য আপনার একটা জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। এই যে রিপোর্টটা এসেছে, আপনি যদি এটি প্রকাশ্যে শিক্ষকদের কাছে জিজ্ঞেস করেন, তারা অস্বীকার করবেন। অবশ্যই শিক্ষার্থীদের কাছে যখন তাদের কাছ থেকে আপনি এই যে তথ্যটা নেবেন, তারপরে এই শিক্ষকদেরকে আপনাকে একটু তাদের পেছনে সময়টা দিতে হবে। সরকার গিয়ে কি সময় দিবেন না, তার যে অ্যারেঞ্জমেন্টটা আছে, তার যে মেকানিজমটা আছে, সেটিকে ব্যবহার করবে। এই শিক্ষকদেরকে প্রথম সতর্ক করা, তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা, এবং চূড়ান্ত পর্যায়ে যখন কোনো ফলাফল যদি আপনি না পান, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি। না শরীফ, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে নিবেদিত প্রাণ যে সব শিক্ষক আছেন, যারা যোগ্যতা সম্পন্ন এবং সত্যিকার অর্থে সন্তানের মতো ভালোবাসেন শিক্ষার্থীদেরকে, তারা খুব প্রশ্নবিদ্ধ হয়। খুবই পুরো সিস্টেমটাকে যখন আপনি মানে এই বিষয়টা আসে, প্রশ্নবিদ্ধ অবশ্যই হয়। অনেক শিক্ষক আছেন যারা আসলে তার সন্তানের থেকে তার স্টুডেন্টদেরকে বেশি ভালোবাসেন। সুতরাং তারা যেমনি ভাবে হয়তো সেটার সংখ্যা কমে যাচ্ছে, তারা যেমন উদাহরণ, আবার এগুলো সমাজের চিত্র। তবে এটি চলুক, এটা আমরা চাই না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, শিক্ষক মানে পিতা, পিতৃতুল্য, তাদের নিয়ে যদি কোনো আলোচনা, নেতিবাচক আলোচনা হয়, সেটা তো একটু ভাববার বিষয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।